পিনাকি এবং ইলিয়াস ভাইয়ের প্রশংসায় বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মী, কোন রাজনৈতিক দল জীবনে আর কোনোদিন যেন খুশিতে গদগদ না হয়। কারণ এই দুইজন ব্যক্তি একদিকে আপনাকে খুশি করবে এবং দীর্ঘমেয়াদী আপনাকে একটা বাঁশ দেওয়ার আয়োজন করবে। সুতরাং একটু হালকা প্রশংসা করলে দাঁতটা খিচ করে হাসি দিয়ে না, কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য বাঁশ রেডি আছে। আমরা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম। আমরা কোন জায়গায় বিরোধটা হলো, তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন। এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম, সেই নিয়ন্ত্রণটা কে ফিরিয়ে এনেছে? সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা এবং তারা সেই লোভটা করেছে কিনা? জাস্ট ইয়েস এবং নো। তারা কিন্তু সেই লোভটা করেনি। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে, আমরা মিছিল করিনি। এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সম্পর্ক আরো খারাপ হয়ে গেছে। ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে, আপনি এবং পিনাকি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন? পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে। আপনি কি এটা দিয়েছিলেন? ইলিয়াস ভাই বলতেছে না, আমি এটা দেই নাই। তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল। এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার উপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে। এখন কাহিনী ঘটনা যেটা ঘটছে সেটা তো বলতে হবে। ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে? তারেকের সাথে 2.5 জন পোলাপান ছাড়া কেউ নাই, তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তো আমার সাথে 2.5 জন ছাড়া কেউ নাই, এই তো। আমি একটা ছবি দেখাচ্ছি, এইটা ইরাকে কিছু প্রবাসীকে অপহরণ করা হয়েছিল। আমার ডাকে কেউ প্রোগ্রামে আসে নাই। আমি সিআইডি অফিসে গেছি, ডিবি অফিসে গেছি, এসবি অফিসে গেছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছি যে এই প্রবাসীদেরকে অপহরণ থেকে মুক্ত করতে হবে। আমার ডাকে কেউ আসেনি সেদিন, আমাকে কেউ বিশ্বাস করেনি। আমাকে কেউ বিশ্বাস না করলেও আমি যাই প্রেস ক্লাবে একা একা দাঁড়াইছি, আমাকে সাংবাদিক ভাইরাও বিশ্বাস করেনি, আমার ভিডিও নেয়নি। কিন্তু আমি আমার জায়গা থেকে লিখছি, দেখেন বিকাশ নাম্বার ব্যবহার করে ইরাক প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে, সরকারের দায়িত্ব কি? আমার এই ছবিটা ভাইরাল হয়ে যায় আমার ফেসবুকে, এবং তারপরেও কাজ হয় না। এরপরে নিজেই সিআইডি পরিচয়ে অপহরণকারীদের ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি আমি সিআইডি থেকে বলতেছি, সিআইডির অফিসেই বসেছিলাম, বলছি সিআইডি থেকে বলতেছি, হেডকোয়ার্টার থেকে, আপনারা অমুক প্রবাসীকে অপহরণের সঙ্গে জড়িত, 1 ঘন্টা সময় দেওয়া হলো, ছাড়বেন না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ভয়েতে 5 জন প্রবাসী ভাইকে ওই সময় অপহরণ থেকে মুক্তি করে দেয়। এরপরে এই ছবিটা হলো ডিবি হারুনের ছবি। রিক্সাওয়ালারা বিপদে পড়ছে, রিক্সাওয়ালাদের বিপদে প্রোগ্রাম ডাকছি, অনেক রিক্সাওয়ালা আসছে, ডিবি হারুন আসছে, আমাদের দলের সবাই ডিবি হারুনকে দেখে ভয়ে চলে গেল। আমি একাই রিক্সাওয়ালাদের সঙ্গে ছিলাম। ডিবি হারুন আসে, চটাং চটাং করে একটা থাপ্পড় মারলেন। এই যে একটা ছোট ছবি আছে, একটা ভিডিও ছিল, ভয়ে ডিলিট করে দিয়েছে ছেলে পেলে। তো ইলিয়াস ভাই বলতেছে আমার সাথে 2.5 জন নাই। ভাই আমার সাথে 2.5 জন নাই, আমি একাই ছিলাম ভাই, আমি একাই নিপীড়নের শিকার হয়েছি। আমার সাথে 2.5 জন না থাকলে কি হবে? আমরা কি কাজ বন্ধ রাখছিলাম? এবং দেখেন ইলিয়াস ভাই তো একটু পুলিশ দেখে দৌড় দিয়েছে বাংলাদেশ থেকে। দেখেন এইখানে ডিবি হারুন আমার সামনে দাঁড়ায় আছে, আমার সামনে দাঁড়ায় আছে। আমি ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মী সাহস ছিল ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিবে? বলেন, সাহস ছিল? এডিসি হারুন, ডিবি হারুন না, এডিসি হারুন, মনে আছে? এডিসি হারুন লম্বা করে সুঠাম দেহ, তার সামনে এই যে হেলমেট পরে আছে, এটা তার সামনে দাঁড়ায়। আমার সামনে 2.5 জন আছে কিনা? ইলিয়াস ভাই এই বাংলাদেশের বিপদে আপনি ভূমিকা রাখছেন মানতেছি, কিন্তু আপনার এবং আমার আকাশ পাতাল পার্থক্য আছে ভাই, আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি এবং আমি এক না। আপনি দেশ ছেড়ে চলে গেছেন বিপদের আভাস পেয়ে, আপনার গায়ে ফুলের টোকা পড়ে নাই, বাট আমি নিপীড়নের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এবং নির্যাতনের শিকার হয়ে আমি দেশ থেকে বের হয়ে যাই। 2.5 জন কি, কেউ না থাকলেও আমি একা একা কাজ করেছি। 2.5 জনের হিসাব নিচ্ছে। এই যে দেখেন
383 প্রবাসী আটক হয়েছিল, মনে আছে? কি কি অভিযোগ দিছিল? যে প্রবাসীরা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, জঙ্গি কার্যক্রমে লিপ্ত হবে, এই জন্য তাদেরকে গ্রেফতার করা হলো। 383 প্রবাসী। কাউকে ডাকে পাইলাম না, সংগঠনের 20-25 ছেলে পেলে পাইলাম, তাদেরকে নিয়ে প্রতিবাদ করলাম, তাদেরকে নিয়েই প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঘেরাও করলাম। এরপরেও কাজ হলো না, কোর্টে গিয়ে সেটার জন্য কাজ করলাম, সকল প্রবাসী মামলা খারিজ করানোর ব্যবস্থা করলাম। এরপরে জেলখানায় গিয়ে তাদেরকে ফুল নিয়ে অপেক্ষা করতেছি। ও মা, আমার একটু আসতে দেরি হয়েছে, সবাই চলে গেছে। এতজন মানুষকে কারাবো মুক্ত করলাম, কেউ আমার ফুল নেওয়ার অপেক্ষা করলো না। একজন মাত্র প্রবাসী ভাই ছিল, বলছিল তারেক ভাই, আমরা এতজন মানুষ মুক্ত হয়েছি, আপনার সাথে দেখা না করলে কেমন হয়, সবাই চলে গেলে আমি একটু রয়ে গেছি। তো কেউ নাই আমার সাথে, তারপরেও আমরা তো কাজটা বন্ধ করি নাই। আপনি যে এই যে বেজ্জতি করার উদ্দেশ্যে বললেন, বিকাশুর রহমান তারেক, আমপাড়ি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে আমার? ভাই এখন কি হবে আমার? কি হবে? কি হবে বলেন? আমি আমার রাজনীতি অ্যাক্টিভিজম সব বাদ দেব? আমার দলে যদি কেউ না থাকে তাহলে আমি বাদ দেব? আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইয়াস ভাই, যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন, এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবেন। সিপিবির অফিস ভাঙতে বলছিলেন, সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবি কে কেন খবর দিচ্ছেন বলেন? সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে, আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো। ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে, বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুনে সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো? বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যাইতো? তাহলে এখন ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা, সম্পূর্ণ দুইজনের লড়াই আলাদা। আমাদের দুইটা ইউনিটের লড়াই যে আলাদা তা আমি দেখাতাম একটু, কিন্তু ছবিটা নাই। ইলিয়াস ভাই, আপনি প্রতিদিন ভিডিও করেন, লাখ 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 ভিউ হয়। আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে? কোন গণমাধ্যমে নিউজ হয়েছে? হ্যাঁ, 2018 সালের 14ই মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতেছিল। ওই সময় টিয়ার শেল ক্যাশ ধইরা ধইরা এই হাত পুড়ে গেছিল, ধইরা পুলিশের দিকে ঢিল মারছিলাম ওই টিয়ার শেল। ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল। আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে। প্রায় 12টা বাম সংগঠন মিলে মিছিল দিছে, পুলিশ মারপিট করে সব পাড়ায় দিছে। পুলিশ বাম সংগঠনগুলোর উপর মারলো কেন? আমি মাত্র 10-12 জন মিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জ্বলায় মিছিল দিছি। বিশ্বের 29টি গণমাধ্যমে এই নিউজ আসছে, এএফপি, তারপরে ব্যানার নিউজ, আরো মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তারপরে তুরস্ক, এমন কোন দেশের গণমাধ্যমে এই নিউজগুলো আসেনি। বিষয়টা নিউজ আসা, বিখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ না। আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি ভাই। আপনার সাথে আমার কিছু মতের অমিল, আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? আপনার কথা মতো আমরা চলবো? কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো? গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহাল আপু তার জামিনের জন্য আমি 70 লাখ টাকা 60 লাখ টাকা নিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই, এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মিয়া, পোস্ট ডিলিট করছেন কেন? পোস্ট ডিলিট করছেন? 60 লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোন চেক অথবা কোন দলিল, মিনিমাম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে? 60 লাখ টাকা নিয়েছি। আমার দলের নেত্রী 11টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী। তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে 2023 সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল 2 দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন, লিখে দিছে 60 লাখ টাকা।
এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব, আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপর এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই, আম বিক্রি করি সারাক্ষণ, মানুষ আমাদেরকে খোটা দেয় আম তারেক আম তারেক, মধু বিক্রি করছি বলছে মধু তারেক এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা বাড়ি আমাদের, এবং একটা বাড়ি হলো 3 তলা, আর একটা বাড়ি 1 তলা, ওইটাতে রডার রুম, আর একটা গ্রামের বাড়ি আছে। এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজে গায়ে গতরে খাটি। এটা আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5 তলা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কি কারে নিয়েছে শেখ হাসিনা, কি কারে নিয়েছে ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কি কারে নিয়েছে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই যে দেখেন, বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারি নাই, কর্ম করতে পারি নাই, দোকান ভেঙে দিছে। পলাশীর মোড়ে SM হলে ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনো রাষ্ট্র আমাদের ক্ষতিপূরণ দিল না, এখনো সুস্থ হয়নি। মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থতা আমি এখনো। আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্ট গুলো করছে। এই যে বলছে আড়াইজন না থাকলে কি হবে। গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে, 30,000 টাকা বিমান ভাড়া 1,90,000 টাকা বানাই ফেলছে। কাউকে ডাকি প্রোগ্রামে আসে না, না আসি তো কি হয়েছে, মাত্র 4-5 জন নিয়ে প্রেস ক্লাবে মানে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না। ভাই, আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? হ্যাঁ, পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো না? আমরা তোমার পার্থক্য দেখো, তুমি কি আমি কি বিচার করো, বিশ্লেষণ করো। আরে তোমার গায়ে একটা টোকা লাগছে, কারো কেউ তোমাকে হামলা করছে, আঘাত করছে? হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের সাথে কার ঝামেলা লাগে নাই? ইলিয়াস সাথে জ্যাকব মিল্টনের ঝামেলা লাগছে, এম রহমান মাসুম ঝামেলা লাগছে, টিটো রহমানের ঝামেলা লাগছে, কার ঝামেলা লাগে নাই? আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে। আরে ভাই, তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন? তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো? তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল, আমরা এরকম করে ধরে পা মেসেজ করছি যে বুড়া মানুষ, পাটা ফুলে গেছে নির্যাতনে, হাঁটতে পারতেছে না, আদর যত্ন করছে ওখানে। উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো। একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে, তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে। কত বড় জুলুমবাজ এগুলা! এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানায় দিচ্ছে, সবগুলোকে। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। বলতেছে আমার সঙ্গে 2.5 জন মানুষ নাই। আরে 2.5 জন মানুষ কি 2018 সালের কোটা আন্দোলন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.